নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। খবর দিনভরে মিমি রয়েছে আপনার সঙ্গে। চোখ দান করে গ্রেফতার হতে হলো। মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী ছেলে। মৃত্যুর পর মায়ের চোখ দান করেছিলেন ছেলে। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। চোখ দান করে পরিবার সহ গ্রেফতার হলেন সমাজকর্মী। কথা বলবো সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, চক্ষুদান, অঙ্গদান সবসময় সমাজে ভালো বার্তা আনে, সাধারণ মানুষকে উৎসাহিত করা হয় যাতে তারা দান করেন মৃত্যুর পর। এক্ষেত্রে ঠিক কি হয়েছিল যে মায়ের চক্ষু দান করে সমাজকর্মী ছেলে গ্রেফতার হলেন? পুলিশ কি বলছে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে? দেখো, এই ধৃতদের বিরুদ্ধে 3টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে 303-এর 2, 351-এর 2 এবং 3-এর 5 এই ধারাগুলির হচ্ছে একই সাথে অপরাধ সংগঠিত করা, চুরি এবং মারধর সহ বিভিন্ন হুমকি সহ বিভিন্ন ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এবং ঘটনার সূত্রপাত গতকাল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবি, তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তার মরণোত্তর চক্ষুদান করে তার পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে তার কর্নিয়া নিয়ে যান। কিন্তু এই বিষয়টি জানাজানি হতেই আশপাশের লোকজন ওই পরিবারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি করেন যে মৃতের ছেলেরা তার অজ্ঞাতে এই চক্ষু বিক্রি করে দিয়েছে অর্থের বিনিময়ে। এবং এই বিক্ষোভ দেখানোর পরে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ সেখানে খবর পেয়ে যায় এবং সেই পরিস্থিতিতে কিন্তু ওই পরিবারের 5 সদস্যকে উদ্ধার করে বা আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে এলাকার লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে মৃতের পরিবারে বা মৃতের ছেলেরা ওই মৃতদেহের চক্ষু চুরি করে বিক্রি করেছে এবং এরই ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে অভিযোগটা করছেন প্রতিবেশীরা, কিসের ভিত্তিতে করছেন? কোনো আর্থিক লেনদেন হয়েছে সেই প্রমাণ কি আছে তাদের কাছে? দেখো, প্রথম কথা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছিল এবং তাদের রাজনৈতিক ষড়যন্ত্র শিকার, এবং সেই কারণেই কিন্তু এই অভিযোগ তোলা হচ্ছে। এবং যারা অভিযোগ করছে তাদের যেটা দাবি, তারা যখন ওই বাড়িতে যান তখন তারা কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র দেখাতে পারেননি এবং অসঙ্গতি থাকায় কিন্তু তারা এই অভিযোগ করছেন। পরবর্তীকালে যে চুক্তিপত্র তাদেরকে দেখানো হয় সেটা গতকালকেরই, অর্থাৎ মৃতদেহ থেকে যখন চক্ষু তোলা হয় বা চক্ষু প্রতিস্থাপন করার জন্য চক্ষু নিয়ে যাওয়া হয় সেই সময়কার এগ্রিমেন্ট, পুরনো কোনো এগ্রিমেন্ট, অর্থাৎ যে মারা গিয়েছেন তার কোনো মতামত বা তার কোনো অনুমতি কিন্তু পত্র তারা দেখাতে পারেনি। এবং এই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন হয়তো তাহলে চক্ষু বিক্রি করে দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, এবং সেই কারণে তারা অভিযোগ দায়ের করেছে। সঙ্গে থাকো সমীর, ফিরবো তোমার কাছে। কি বলছেন প্রতিবেশীরা একবার শুনবো। চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। যে অভিযোগটা প্রতিবেশীরা করছে যে ছেলে দান করেছেন, উনি নিজে কনসেন্ট তার ছিল না যার চোখ দান করা হয়েছে। এক্ষেত্রে সমীর, জানতে চাইব সমাজকর্মীর কি বক্তব্য, তিনি কি বলছেন? দেখো, যে অভিযুক্ত সমাজকর্মী আমজাদ শেখ, তার কিন্তু দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তার মার মৃত্যুর আগেই চক্ষুদান করে গিয়েছিলেন এবং সেই নির্দেশে তিনি পালন করেছেন এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এবং এই যে অভিযোগ তিনি দায়ের করছেন, এই অভিযোগ যে তার পাশাপাশি কিন্তু এই যে সমাজকর্মী, তার যে সহকর্মী রয়েছেন, তারাও কিন্তু তার আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছেন যদি তাকে মুক্তি দেওয়া না হয়। তার কারণ এই যে সমাজকর্মী, সে বিভিন্নভাবে সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। তিনি জলঙ্গি নদী বাঁচাও কমিটির সঙ্গে যেমন যুক্ত রয়েছেন, এর পাশাপাশি এখানে অঞ্জনা নদী বাঁচানোর জন্য যুক্ত রয়েছেন এবং এর পাশাপাশি মরণোত্তর চক্ষুদান অথবা দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দানের যে সচেতনতামূলক শিবির আয়োজন করা হয় সেখানেও কিন্তু তিনি প্রচার করেন এবং এই কাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে কিন্তু তার মায়ের মরণোত্তর চক্ষুদানের একটা অঙ্গীকার করেছিলেন এবং সেই কারণে তার মৃত্যুর পর তার মায়ের চক্ষু তার দান করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এবং এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করে প্রতিবেশীরা এবং তার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাকে নয়, তার ভাইকে, তার স্ত্রীদেরকে এবং তার এক বোন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা। বলছেন এই সমাজকর্মী, শুনবো। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। সমীর, হিংসার শিকার হয়েছেন তারা, বলছেন প্রতিবেশীদের সঙ্গে এই সমাজকর্মী এবং তার পরিবারের সম্পর্ক কেমন ছিল?
এখন তারা ওদের কি করলো, কারা করলো? দেখো, সম্পর্ক যে ভালো ছিল না তার আচরণে প্রকাশ পাচ্ছে। তার কারণ এই যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি যেমন হিংসার একটা অভিযোগ করছেন, তিনি পেশায় শিক্ষক এবং শাসক দলের সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না, কিন্তু ওই এলাকায় শাসক দলের একটা প্রভাব রয়েছে এবং যার জন্য তাদের মধ্যে একটা সংঘাত কিন্তু আগে থাকতে ছিল এবং সেই সংঘাতের ফল কিন্তু এটা বলে কিন্তু স্থানীয় সূত্রে মনে করা হচ্ছে, বা এই সমাজসেবী কর্মী যারা রয়েছেন তাদের যারা অনুগামী রয়েছেন বা তার সহকর্মী রয়েছেন, তারা কিন্তু ভাবে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। এবং এর পাশাপাশি ধর্মীয় মৌলবাদের বিষয়টি কিন্তু তারা দাবি করছেন যে এখানে কোনো ধর্মীয় মৌলবাদের একটা উস্কানি থাকতে পারে, যে কারণে কিন্তু এই পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। মিমি, ধন্যবাদ সমীর। মায়ের চোখ দান করে গ্রেফতার হলেন সমাজকর্মী। মৃতদেহের সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা, সংঘবদ্ধভাবে হাতানোর অভিযোগে মামলা। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। এক, দু নম্বর হচ্ছেন উনি একজন সমাজকর্মী বলে পরিচিত, তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে একটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। চোখ অঙ্গদান নিয়ে সচেতনতা জরুরি। সচেতনতা বৃদ্ধির বদলে গ্রেফতারি পুলিশের। মৃত্যুর পর মায়ের চোখ দান করে জুটল গ্রেফতারি। সমাজকর্মীর গ্রেফতারিতে প্রশ্ন পুলিশের ভূমিকায়। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এ আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গেও সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে এটাকে দেহাংশ বিক্রির এটা আসলে একটা চক্রান্ত, এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যাক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকব। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘিরে তুলকালাম। দেহ আটকে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, শাসনের গোলাবাড়ি, দাদার মোড়ে উত্তেজনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। কিন্তু এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি হলো কেন, কি হয়েছিল জানবো। জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়া, একদম, দেখো, শাসনের গোলাবাড়ি দাদার মোড় এলাকায় সেখানে অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল এবং যে কনস্ট্রাকশনের কথা বলছি তার উপর দিয়ে কিন্তু 33,000 ভোল্টের বিদ্যুতের তার সেখান থেকে গেছে। ফলে এলাকার মানুষরা বলছেন, বারংবার তারা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছেন যে যেভাবে এই অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে সেটা কিন্তু বন্ধ করা হোক। কিন্তু বাড়ির মালিক একতলা করার পরে দুতলার কাজ যখন করছিল, সেই সময় রাজমিস্ত্রি কাজ করার সময় অসাবধানবশত সেই তারে হাত লাগার পরেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তার কারণ এলাকার মানুষজন এবং এই রাজমিস্ত্রির পরিবার, তাদের একটাই দাবি যে ক্ষতিপূরণ দিতে হবে। তার কারণ এই যে বাড়ির মালিক, তিনি জোর করেই এই রাজমিস্ত্রিকে সেখানে কাজ করাচ্ছেন, এমনটা অভিযোগ তুলে বিক্ষোভ দাঁড়াতে থাকে। ফলে খবর পেয়ে পুলিশ গেলে উদ্ধার করতে সেখান থেকে গিয়ে সেই মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় এবং পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তারপরেই দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে বিশাল পুলিশ বাহিনী, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে গেলে পুলিশ মৃতদেহ তোলার চেষ্টা করে। সেই সময় বাধার মুখে পড়ে এবং পুলিশ মৃতদেহ তোলার সময় সেখানে পুলিশ মৃতদেহ তোলার পরেও সেখানে যেহেতু গন্ডগোল বিক্ষোভ ছিল, সেই সময় পুলিশের সেখানে পুলিশ লাঠিচার্জ করে এলাকা ছত্রভঙ্গ করে এবং এই ছত্রভঙ্গ করার সময় পুলিশ সেখান থেকে 5 থেকে 7 জন, অর্থাৎ এই যে অভিযুক্ত বা যারা এই গন্ডগোল পাকাচ্ছিলেন তাদেরকে ধরে এবং ধরে পুলিশ
পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসে, যখন থানার দিকে নিয়ে আসছিলেন সেই সময় আবার নতুন করে সেই প্রিজন ভ্যান থেকে সমস্ত আসামিদেরকে, অর্থাৎ যাদেরকে ধরা হয় তাদেরকে ছিনিয়ে নেয়। ফলে তারপরেই দফায় দফায় উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। তার কারণ পুলিশের কাছে একাধিকবার নাকি জানানো হয়েছে এবং কিভাবে এখানে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, কোথা থেকে এই পারমিশন পেল, কোন দপ্তর থেকে এই পারমিশন নিয়ে এই প্রভাবশালী একজন তিনি এই বাড়ি করছিলেন। ফলে সবটা নিয়ে এলাকার মানুষ উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং দফায় দফায় উত্তেজনা হয় এবং প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। জিয়াউল, আজ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর এই যে জায়গাটায় এই বিক্ষোভ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়, এখন কি পরিস্থিতি? একদম দেখো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং এই ঘটনাটি ঘটে ঠিক 8:40 থেকে 45 নাগাদ, ফলে পুলিশের উপরে যেহেতু একেবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা সেই সময় বিভিন্ন সেন্টারে যাচ্ছিলেন, তখন একের পর এক সেখানে গোলাবাড়ি, পল্লীমঙ্গল হাই স্কুল রয়েছে, বেলেঘাটা হাই স্কুল রয়েছে, দুবদিয়া হাই স্কুল রয়েছে, একাধিক কিন্তু সেখানে স্কুল রয়েছে, সেখানে সবকটা সেন্টারেই মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল। ফলে সেই গুরুত্বপূর্ণ রাস্তা কিন্তু প্রচুর মানুষ রাস্তায় এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় পুলিশ কিছুটা তাদেরকে সরিয়ে দিল। পরবর্তীকালে পরীক্ষা শুরুর পরই সেখানে কিন্তু তারা বিক্ষোভ অবরোধ শুরু করে। সেই মুহূর্তে পুলিশ যায়, পুলিশদেরকে বোঝায়, কিন্তু পুলিশের কথা কর্ণপাত না করেই পুলিশ যখন যায়, পুলিশ কেন এত পারমিশন নেই, তাহলে কেন পুলিশ প্রশাসনকে জানানোর পরেও সেখানে কনস্ট্রাকশন হচ্ছিল এবং তা নিয়েই সেই বিক্ষোভ গন্ডগোল এবং পুলিশের গাড়ি গেলে ভাঙচুর হয়। পরবর্তীকালে বিশাল বাহিনী সেখানে গেলে পুলিশের সেই পাঁচজন আসামিকে ধরলে সেখান থেকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়, এমনটা অভিযোগ করে। ধন্যবাদ জিয়াউল। ঘর হচ্ছিল, সে কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিচ্ছে, ঘরের ওপরে তুলে দেবে বলে তুই কাজ কর, তোর করে রাখবো অসুবিধা হবে না, তুই ওঠ তোর করে রাখবো অসুবিধা হবে না, আর থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না, কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে রে, কোনো পারমিশন নিয়ে এখানে ওর ঘর করার ওখানে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই নিয়ে আমরা প্রপার সেকশনে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে, তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্চ চলবে এখানটা। এখন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করে ফার্স্ট আমাদের কাজ, আর যদিও বা কেউ এরকম হয়ে থাকে ঘটনা, আমরা আবার অ্যারেস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা সশস্ত্র পুলিশের দ্বাদশ ব্যাটালিয়নে শিলিগুড়িতে প্রশিক্ষণ নিতে গিয়ে অসুস্থ সিভিকের মৃত্যু হয়। এরপর ক্যাম্পেই তার দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান অন্যান্য সিভিক ভলান্টিয়ার। আর পার্থপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাবেন। পার্থপ্রতিম, কি কারণে বিক্ষোভ দেখালেন সিভিক ভলান্টিয়াররা, কি অভিযোগ তাদের? দেখো, যে আলিপুর এবং কোচবিহার দুই জেলার প্রায় 750 জন সিভিক ভলান্টিয়ারের প্রশিক্ষণ চলছে শিলিগুড়ি লাগোয়া ব্যাটালিয়ন ক্যাম্পাসে, এবং সেখানেই গতকাল অন্য শত্রুদের সঙ্গে কিন্তু ডিনার সেরে ঘরে যান ঘুমোতে এই পঙ্কজ বর্মন মাথাভাঙা থানায় অন্তর্গত তার বাড়ি। এবং তারপরে কিন্তু সকালবেলা যখন অন্যরা প্যারেডে যোগ দিতে যায়, কিন্তু এই পঙ্কজকে ডাকে তার সতীর্থরা কিন্তু কোনো সাড়া শব্দ না মেলায়, তখন তারা ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের খবর দেন এবং দ্রুত অ্যাম্বুলেন্স যাতে আসে তার আবেদন জানায়। কিন্তু তাদের যেটা অভিযোগ, না ছিল কোনো মেডিকেল ফেসিলিটি, না ছিল অ্যাম্বুলেন্স, এবং অ্যাম্বুলেন্স অনেক কয়েক ঘন্টা পরে অ্যাম্বুলেন্স আসে এবং তার আগে পুলিশের ব্যর্থ হয়ে এই অসুস্থ সিভিককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তারা বাধা দেয় এবং বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভের কারণ হলো যে কেন এত প্রায় 750 জন সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষণ নিচ্ছে, সেখানে কেন কোনো মেডিকেল টিম থাকবে না, কেন কোনো মেডিকেল ফেসিলিটি থাকবে না, কেন অ্যাম্বুলেন্স আসবে না, এইসব দাবিতে কিন্তু তাদের মূল অভিযোগ এবং সেই দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখায় এবং সকাল থেকেই চলে বিক্ষোভ। এবং তাদের দাবি যে উত্তরবঙ্গের পুলিশের আইজিকে আসতে হবে ঘটনাস্থলে, এবং তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে, সেসব দাবি পূরণ না হলে কিন্তু আগামী দিনে তাদের আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। ধন্যবাদ। আমাদের ছেলে ভোর রাত্রেবেলা ভালোভাবে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছে, ওখানে মারা গেছে। ওর নানান টেনশন ছিল, টেনশনে ওর এরকম ঘটনা হয়েছে। এখানে থানার আধিকারিক আসিয়ে বলছে যে ছেলেটা মারা গেছে। এবার কি করে বলে মারা গেছে? আমাদের এই যে ট্রেনিং এর চাপ, মানুষের চাপ, এত চাপ সহ্য করে একটা মানুষ কি করে ভালো করে সুস্থভাবে বাঁচতে পারে? বিভিন্ন চাপের কারণে ছেলেটা মারা গেল। সঠিক সময়ে যদি চিকিৎসা হইতো, সঠিক সময়ে যদি অ্যাম্বুলেন্স আসতো, হয়তো ছেলেটা বাঁচতে পারতো। বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিক খুন, বাড়িতেই উদ্ধার কাপড় ঢাকা রক্তাক্ত দেহ। কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে ফেরেন শ্রমিক।
কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়ব্রত, কিভাবে মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের, কি অবস্থায় তার দেহ উদ্ধার হলো? দেখো, মৃত্যুর কি সঠিক কারণ সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু ক্ষত এবং আঘাত যেভাবে রয়েছে তাতে কিন্তু খুন করা হয়েছে এমনটাই সন্দেহ করছে পুলিশ সহ পরিবারের লোকজন। এই সন্দীপ মোদী মহারাষ্ট্রে গয়না তৈরি কাজ করছিলেন, দীর্ঘদিন পর তিনি বাড়িও ফিরেছিলেন এবং গত শনি এবং রবিবার তার পরিবারের লোকজন গিয়েছিলেন আত্মীয়র বাড়ি, তখন তিনি একলাই ছিলেন এবং এই সন্দীপ মোদীকে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন গত দুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না। পরবর্তীকালে গতকাল রাত্রেবেলায় যখন পরিবারের লোকজন না পেয়ে প্রতিবেশী থেকে জানানো হয়, প্রতিবেশীর লোকজন তার হাতে দরজার লোককে বাড়ির ভিতরে উকি বেড়ে থাকেন যে সন্দীপ মোদী পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়, বাড়িতে ঢাকা দেওয়া অবস্থায়। পরে পুলিশের থানায় খবর দেওয়া হয়, খাসবা থানার পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মেলন মেডিকেল হাসপাতালে। কিন্তু এই মৃত্যু কিভাবে হলো, পরিযায়ী শ্রমিক তার সঙ্গে কারণ সত্য ছিল কিনা, এতদিন তিনি বাড়িতে ছিলেনই না, তারপরে মহারাষ্ট্র থেকে ফেরার পর হঠাৎ করে তার সঙ্গে কি সত্যতা তৈরি হলো যে খুন করে দিতে হলো? তার মাথার পেছন দিকে এবং বিভিন্ন জায়গায় নাকের কাছে ক্ষত রয়েছে। সেক্ষেত্রে এই ক্ষত এলোই বা কি করে বা কারোকে খুন করার ক্ষেত্রে কোনো অস্ত্র রাস্তা দিয়ে এসেছিল তারা, মূলত যেটা মনে করা হচ্ছে তাদের রাস্তা দিয়েই ক্ষতকারীরা ভিতরে ঢোকে এবং তারপর সন্দীপকে খুন করে তারা কিন্তু দরজা না খুলেই তারা কিন্তু আবার ছাদের পথ দিয়ে বাউন্ডারি হল টপকে পেরিয়ে চলে গিয়েছে। কিছু জানা যাচ্ছে কেন একজন পরিযায়ী শ্রমিককে কেউ খুন করবে? একেবারে মোটিভ কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, পরিষ্কার হলে কিন্তু সেটা বোঝা যাবে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সেটা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ। গ্রামে কাজ করে আমাদের বাড়িতে, তার একজন ছেলে লাতি, তাকে রাতের বেলায় শুয়েছিল, পেছন থেকে আঘাত করে মেরেছে এবং তারপরে কচার দিয়ে কোপার দিয়ে ছাদ দিয়ে তারপর কি করে জানলো যে এরকম পড়ে আছে? বারবার ওর বাবা ফোন করছিল, ওর বাবা দিয়ে ফোন উঠেছেন, তখন ওর ভাইকে ফোন করেছিল, ভাই যে দেখছে কোপার দিয়ে ছাদ দিয়ে উঠে দেখছে লাশটা ঢাকা দেওয়া আছে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, সেই সিসিটিভি ফুটেজ আরো একবার দেখুন। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তুলসী অধিকারীকে মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে এবং ব্যারাকপুরের কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ, ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। অরুণ রয়েছে আমাদের সঙ্গে, আরো জানাবে অরুণ কি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। দেখো, আজকে ব্যারাকপুর আদালতে রবীন ভট্টাচার্যকে যখন নিয়ে আসা হবে তার আগে কিন্তু বিজেপি কর্মীরা সমস্ত ব্যারাকপুর চিড়িয়ামোড়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা রাস্তায় বসে পড়ে, তাদের একটাই দাবি, শুধু গ্রেপ্তার নয়, তার রবীন ভট্টাচার্যের ফাঁসি চাই। এই দাবি যখন বিক্ষোভ শুরু করে তারপর কিছুক্ষণের মধ্যে রবীন ভট্টাচার্যকে নিয়ে আসা হবে এই খবর পেয়ে বিজেপি কর্মীরা ব্যারাকপুরে কোর্টের দিকে কিন্তু তারা ধেয়ে আসতে শুরু করে। তখন পুলিশে বিশাল বাহিনী এসে তাদের আটকায়, একেবারে 10 হাত দূরত্বে কিন্তু তাদের আটকে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর রবীন ভট্টাচার্যকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন কিন্তু আদালতে যত আইনজীবীরা ছিল তারা সমস্ত তাকে ঘিরে ধরে এবং এটাকে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। কোনো রকমে তাকে পুলিশ তাদের ব্যারিকেড করে নিয়ে গিয়ে ভিতরে নিয়ে যায়। এখন তাদের বিচার প্রক্রিয়া চলছে। এই ধরনের ঘটনায় কিন্তু বিজেপি রাস্তায় নেমে যেভাবে বিক্ষোভ দেখালো, প্রথমে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভ কিন্তু খবর পাওয়া রবীন ভট্টাচার্যকে নিয়ে আসে, এই খবর পেয়ে কিন্তু রণংদেহী হয়ে যায় অর্জুন সিং, সিংহদ দত্ত এবং বিজেপি নেতৃত্বরা। তখন তারা ব্যারাকপুর কোর্টের কাছাকাছি, একেবারে আদালতের কাছাকাছি চলে আসতে পারে, তখন কিন্তু পুলিশ তাদের ব্যারিকেড করে আটকায় এবং তারা এখন আপাতত চিড়িয়ামোড়ের দিকে রয়েছে, কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিতে পেরেছে। ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ আর এরই প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ। ব্যারাকপুর মহকুমা কোর্টের সামনে উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের। অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির মিছিল। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে,
কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় ওসব আইবাস, পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে। ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলরকে গতকাল ঠিক কি হয়েছিল একবার ফিরে দেখা যাক। উত্তর 24 পরগনার বারাকপুর, এখানে বাড়ির গা ঘেঁষে বেআইনি নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করায় যুবককে মারধর, তাঁর বৃদ্ধ বাবাকে পরপর লাথি, যার জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। নিশানায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর। উত্তর বারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর, এখানকার বাসিন্দা তুলসী অধিকারী, বয়স 81। তার বাড়ির গা ঘেঁষে তৈরি হচ্ছে 4 তলা বিল্ডিং। একটা প্রাচীর, এই প্রাচীরের এই পাশে তুলসীবাবুর বাড়ি, এই পাশে নতুন যিনি কনস্ট্রাকশন করছে তার বাড়ি। কোনো 3 ফুট তো দূরের কথা, 1 ফুটও কিন্তু সেখানে তাকে ছাড়া হয়নি। এ নিয়ে বছরখানেক আগে পুরসভায় অভিযোগ জানান তুলসী অধিকারী। সম্প্রতি প্রতিবাদ জানান তাঁর ছেলে হেমন্ত। পুরসভায় লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে রবিবার সকালে তুমুল অশান্তি বাধে। এলাকার একটি চা দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী, সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, বাড়ির পাশের বহুতল নিয়ে পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় থাপ্পড় মারেন কাউন্সিলর। ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান। ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান। কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, তখনই বৃদ্ধকে পরপর 2 বার লাথি মারেন কাউন্সিলর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। তাকে বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। আমাকে ডাকলে, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? থাপড়া মারলে করলে বাবাকেও মারলো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাথি চালিয়েছে, লাথিটা মেরেওছে, লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে। তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে, আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়। আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন, লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বারাকপুর থানায় লিখিত অভিযোগ করে পরিবার। আমরা আইনগতভাবে দেখছি এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। ব্যারাকপুরে কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে সাসপেন্ড করা হয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড তৃণমূল কাউন্সিলর। সাসপেন্ডের কথা জানান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বৈধ ভোটারের নাম বাদের জন্য আবেদন বিজেপি কর্মীর। ঘোলায় ফর্ম 7 জমা দিয়ে নাম বাদের আবেদন। মিথ্যে আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ। বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির। আমি ভুবনজিৎ মিস্ত্রি, বিজেপি করো? বিজেপি করতে হবে। তোমার এতটা সাহস আর কি করে যারা 100 বছরের বাসিন্দা এখানে, তাদের নামে তোমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দিলে, যারা ইন্ডিয়ান নয়? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না দাদা। তো তোমার নাম আসলো কি করে? কি করে বলবো? তোমার দলের লোক তোমার জানেনি? সেটাও তো আমি জানি। নিশ্চয়ই তোমার সাথে কথা তো হয়েছে। তোমার একটা মারা গেছে আমার একজন ছেলে, তোমরা আমি জানি না। নিজের আমি হেয়ারিং এ ভিডিওতে এসেছি, ধরা পড়ে সারা অবস্থায়, আমি জানি না সব। তুমি দলের সাথে কথা বলো? এই যে ঘটনাটা ঘটেছে, এই যে তোমার নাম করে এতগুলো তো কমপ্লেন করেছে, আজকে মানুষ না খেয়ে না দিয়ে দিন রাত বিডিও অফিসে পড়ে আছে। বিডিও অফিসের সমস্ত ডিপার্টমেন্টের কাজ বানচাল হয়েছে। এই প্রায় 215 জন মানুষ, তোমাদের দুজন, তোমার নাম আর আরেকটা ছেলের সুজয় ঢালি, দুজনের নাম করে এতগুলো কমপ্লেন এসেছে। তা তুমি দলকে জানাওনি? আমি অ্যাপ্লিকেশন করেছি নিউ ব্যারাকপুরে, ব্যাস আর কিছুই করিনি। না, তোমরা তো দল করছো, দলকে জানিয়েছো যে আমি এটা করিনি, আমার নামে কেন করা হলো এটা? এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ কেন করিনি। আমি আগে প্রশাসনকে জানালাম। এটা কত বড় খারাপ জিনিস জানো? এটা এই ব্যাপারে জানি। যারা 100 বছরের বেশি বাসিন্দা এখানে স্থানীয় মুসলিম, আজকে তারা কেউ ইন্ডিয়ান নয় বলে তোমরা কমপ্লেন করে দিলে। তোমাদের নাম করে করছে, তারা তাদের নাম করে করুক। আমি এ ব্যাপারে কিছুই জানি না দাদা, কিছুই জানি না।
কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এই যে মিথ্যে নামবাদের আবেদন জানানো হয়েছে ফর্ম 7 জমা দিয়ে, যাকে ডেকে আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, এর বিরুদ্ধে কি কোনো রকম অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে? দেখো, ইতিমধ্যেই এই যে দুইজন বিজেপি কর্মী অর্থাৎ ভুবনজিৎ মিস্ত্রি এবং আরেকজন যে রয়েছেন সুজয় ঢালি, এই দুজন কিন্তু 215 জন ভোটারের কিন্তু নাম বেআইনি ভাবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু 215 জনের ভারতীয় নন এমনই কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই জায়গা থেকে বিডিও অফিস ঘেরাও করে কিন্তু ভোটাররা বিক্ষোভ দেখান। তারপরেই কিন্তু নিউ বারাকপুর থানায় এই দুজনের নামে অভিযোগ দায়ের করা হয় এবং সেই জায়গা থেকে এরা দুজন কিন্তু পলাতক ছিলেন। আজকে সকালবেলা গোপন খবর পেয়ে মল্লিকপাড়া এলাকা বিলকানা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সেখান থেকে কিন্তু এই ভুবনজিৎ মিস্ত্রি তাকে কিন্তু ধরে এই পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন কবির রাজবংশী তাকে কিন্তু নিয়ে আসেন পঞ্চায়েত সমিতির অফিসে এবং নিয়ে এসে একদম তার অফিসে বসিয়ে রেখে কিন্তু তাকে অবজ্ঞের সুরে তাকে সাবধান করেন যে এই ধরনের ঘটনা কিন্তু আগামী দিনে যেন না ঘটানো হয়, যদি ঘটানো হয় তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনা সম্পূর্ণ তাদের যে দলীয় বিজেপি যে কর্মী যিনি রয়েছেন অভিযুক্ত, তিনি বলছেন যে তিনি এই ঘটনায় তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার দলের তরফ থেকে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে সুজয় ঢালি নামে যে বিজেপি কর্মী অভিযুক্ত সে কিন্তু পলাতক রয়েছে এবং এখনো পর্যন্ত তাকে কিন্তু ধন্যবাদ। সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করবার পরে এদের গতি আরও বেড়েছে। যেন তেন প্রকারে জয়দিন ভোটারগুলোকে বাদ দেওয়া এদের হচ্ছে কাজ। এবার হচ্ছে বেছে এতদিন যেটা ওরা চেষ্টা করছিল বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। আমরা প্রশাসনিকভাবে এবং দলীয় স্তরে সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথার থেকে কি হয়েছে। বিজেপি দল করেন। আর সুজয় ঢালি বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কি অভিযোগ হয়েছিল আপনাদের নামে, কি করা হয়েছিল? আমি তো কালকে ফেসবুকে তানবিন লস্কর নামে একজনের পোস্ট দেখেছি। এখন সেই তানবিন লস্কর আমার খুব পরিচিত, সেই ফোন করছে, দাদা পোস্টটা দেখছি যে হ্যাঁ এই ধরনের অভিযোগ করেছে। কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন আমি করেছি। আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না।